আরে আমরা ভালো চাই, কিন্তু ভালো থাকে না, আবার আইসে আর যায়। সৈয়দপুর যে অবহেলিত অবস্থায় বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন ড্রেন, এগুলোর সমস্যা যে এখনো অনেকগুলো পিছিয়ে আছে। নারীর অধিকার যেন বাস্তবায়ন হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সবসময় মাঠে সোচ্চার ছিলাম। এই মার্কা আমার না, সুতরাং কিশোরগঞ্জ এবং সৈয়দপুরবাসী এটাকে উপরে তুলে ধরবে, এই মার্কাকে সমর্থন যোগাবে। আগামী দ্বার প্রান্তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেমন হবে সেই নির্বাচন আর কেমন প্রার্থীকে বা বেছে নিতে চান সাধারণ ভোটার শ্রেণীর মানুষেরা। এশিয়ান টেলিভিশনের নির্বাচনী মাঠে আমরা রয়েছি আজ নীলফামারী 4 আসনে। জানবো এই আসনের সাধারণ ভোটার শ্রেণীর মানুষদের মুখের কথা। এই আসনের উন্নয়নকে ত্বরান্বিত করতে কেমন প্রার্থীকে প্রত্যাশা করছেন এই আসনের সাধারণ ভোটার শ্রেণীর মানুষেরা, আর আগামী দিনে কেমনই বা চাচ্ছেন নির্বাচনী পরিবেশ, সেটি জানতে আমরা মুখোমুখি হব এই আসনের সাধারণ ভোটার শ্রেণীর মানুষদের সাথে। উত্তরের জেলা নীলফামারীর এক গুরুত্বপূর্ণ আসন নীলফামারী 4। এই আসনের সৈয়দপুর একটি শিল্প বাণিজ্য এলাকা হওয়ায় এটি নীলফামারীর রাজনৈতিক জেলা হিসাবেও পরিচিত। দেশের বৃহত্তর রেলওয়ে কারখানা উত্তর আইপিজেড এর কল্যাণে পরিচিত নীলফামারী 4 আসনটি বরাবরই রাজনৈতিক ও বাণিজ্যিক আসন হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৈয়দপুরে রয়েছে উত্তরের একমাত্র বিমানবন্দর। সৈয়দপুর ও কিশোরগঞ্জ মিলেই গঠিত এই নীলফামারী 4 আসনটিতে ভোটার সংখ্যা প্রায় 4,24,000-এরও বেশি। এর মধ্যে বিহারি ভোটার প্রায় 2,15,000। 1986, 1988, 1996, 2014 এবং সর্বশেষ 2018 সালে এই আসনটিতে এককভাবে নির্বাচিত হয় জাতীয় পার্টি। 1996 সালের নির্বাচন বাদ দিলে বিএনপি, আওয়ামী লীগ এবং ন্যাপ একবার করে এই আসনটিতে বিজয় অর্জন করেন। সর্বশেষ 2024 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক বিজয় লাভ করেন এই আসনটিতে। এই আসনে পূর্বের ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তেমন কোনো উল্লেখযোগ্য প্রফিট না থাকলেও এবারের নির্বাচনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার রাজনীতির মাঠে লড়াই করতে মাঠে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ অন্য সকল রাজনৈতিক দলগুলো। আগামী নির্বাচনে এই আসনের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কেমন প্রার্থী চান নীলফামারী 4 আসনের মানুষ, জানবো আমরা। আরে আমরা ভালো চাই, কিন্তু ভালো থাকে না, আবার আইসে আর যায়। ভোটের সময় বাড়িঘর করে এপাকে, আর ভোট যখন নেওয়া হয় তখন আমরা কাটি পড়ে। আমরা কিশোরগঞ্জ সৈয়দপুর অবহেলীয় জায়গা, বুঝছেন? আলুর আবাদ, আলুর দাম নাই, ধানের দাম নাই, এইসব জায়গায় কোনো উন্নয়ন নাই, অবহেলিত জায়গা, বুঝছেন? আগামীর আসন্ন নির্বাচনে কেমন প্রার্থী চান এই আসনের জন্য? আমরা এই আসনের জন্য খুব ভালো চাই, খুব সৎ ব্যক্তি চাই, খুব নির্ভর সৎ ব্যক্তি, সৎ উদ্দেশ্যে চাই আমাদের জায়গার উন্নয়ন করার জন্য। আমরা এইটা চাবো যে প্রার্থীটা সংসদ সদস্য নির্বাচিত যদি হয়, যে সৈয়দপুর যে অবহেলিত অবস্থায় বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন ড্রেন, এগুলোর সমস্যা যে এখনো অনেকগুলো পিছিয়ে আছে। বলা যায় যে গ্রাম অঞ্চলের রাস্তাঘাটে যতটা উন্নয়ন হয়েছে, কিন্তু পৌরসভায় সেই অনুযায়ী অনেক কিন্তু খারাপ অবস্থায় আছে। আমরা একজন সৎ নিরপেক্ষ ব্যক্তি চাই, নারীর অধিকার যেন বাস্তবায়ন হয়। নীলফামারী রাসন 4 আসন, যে কৃষি, আমাদের কৃষি নিয়ে আমরা আলু আবাদ করি বা ক্ষেত, ধান ক্ষেত বা পাট ক্ষেত, চাই যে কৃষির উন্নয়ন যে হয় সেই প্রার্থী যেন আমরা পাই, এই আশা। আসনের মধ্যে আমাদের এমন একটি প্রার্থী লাগবে যে 4 আসনের উন্নয়ন করতে পারে এবং এই জায়গার উন্নতি করতে পারে, খাস করে বেশি করে আমাদের মাদ্রাসা এবং মসজিদের বেশি বেশি উন্নয়ন করতে পারে এবং দেশের সেবা করতে পারে, এরকম প্রার্থীকে চাই। আমি এবার নতুন ভোটার, আমার ভোট আমি দেবো, আমার ভোট যাকে খুশি তাকে দেবো। এবার সুস্থ নির্বাচন চাই। আমার এই 4 আসন, এটা একটা অবহেলিত আসন, এটা বেকার সমস্যা একটু দূর করতে হবে। আমরা পড়ালেখা করে বেকার আছি, আমাদের পড়ালেখার প্রতি গুরুত্বপূর্ণ একটা কাজ করে দিতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আচ্ছা, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কেমন পরিবেশ চান নির্বাচনে? আমরা সুন্দর একটা পরিবেশ চাই, নীলফামারী 4 আসনের মধ্যে আমরা সুন্দর একটা পরিবেশ চাই, যে ভোট যেন নিজের প্রার্থীকে পছন্দ মতো দিতে পারি, এটাই আমরা চাই। তো ভাই, আমি যেহেতু নতুন ভোটার, তো আমি ভালো একটা প্রার্থীকে ভোট দিব যারা আমাদের সৈয়দপুর এবং কিশোরগঞ্জের উন্নয়ন করবে। আমি আমার ভোটের অধিকার অনুযায়ী আমি ভালো প্রার্থীকে চাই। কেমন পরিবেশ আশা করছেন নির্বাচনে? নির্বাচন যেন সুস্থ স্বাভাবিক হয়
এটাই আমি চাই, আশা করি। আমরা ৪ নং আসনে আমরা এমন একজন সৎ প্রার্থী চাচ্ছি যেন আমাদের ইউনিয়নের নিপীড়িত গরিব দুঃখী এমন একজন ব্যক্তি চাচ্ছি যেন আমরা সুন্দরভাবে ভোট প্রদর্শন করতে পারি। এমন একজন প্রার্থীকে যেন আমরা যেন সবাই উপকৃত হতে পারি। আরেকটা আর বিষয়, ইউনিয়নের আগামী সবাই আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কিরকম পরিবেশ চাচ্ছেন নির্বাচনে? আমরা সুশৃঙ্খলা পরিবেশ চাচ্ছি। আমরা চাচ্ছি যেন আমাদের উন্নতি হয়, দেশের উন্নতি হয়, জনগণের সবার ভালো হয়। এবং এমন তো। সর্বোপরি নারীদের ভোটাধিকারকে জায়গায় নারীর কোন অধিকারটাকে বাস্তবায়ন করতে চান? নারীদের আমরা অনেকে পিছিয়ে আছি, আমরা চাচ্ছি আমরা স্বচ্ছ সবলভাবে চলতে পারি, চলাফেরা করতে পারি, সুশৃঙ্খলা জীবনযাপন করতে পারি। আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত রয়েছেন নীলফামারী ৪ আসনে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী, যিনি ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। আমরা কথা বলবো তার সাথে, জানবো ইতিহাস ঐতিহ্যের চেতনায় আগামী দিনের এই আসনকে নিয়ে তিনি কি ভাবছেন এবং সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের তাগিদে নীলফামারী ৪ আসনের জন্য তার রূপ পরিকল্পনায় কি রয়েছে সেটি আমরা একটু জানবো। এশিয়ান টেলিভিশনের নির্বাচনী মাঠ 2026 আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আয়োজনে এশিয়ান টিভিকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। এশিয়ান টিভির মাধ্যমে গোটা দেশবাসী নীলফামারী ৪ আসনের ৪.৫ লক্ষ ভোটারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। এশিয়ান টেলিভিশনের নির্বাচনী মাঠ অনুষ্ঠানে আপনার মাধ্যমে জানতে চাই ইতিহাস ঐতিহ্যের চেতনা, রাজনৈতিক জীবন পরিক্রমা শুরুর দিকে রাজনৈতিক জীবনটি আপনার কেমন ছিল এবং কবে নাগাদ রাজনীতিতে আপনি সংযুক্ত হলেন এবং শুরুর দিকে রাজনৈতিক পথ চলা কেমন ছিল একটু জানাবেন। আমি 1996 সালে 95 সালে ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে ছাত্র রাজনীতির মাধ্যমেই রাজনীতিতে পদার্পণ। এরপরে 1998 সালে আমাদের সৈয়দপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান সোনাখুলি কামিল মাদ্রাসার ভিপি পদে নির্বাচন করে ভিপি নির্বাচিত হই এবং প্রথম নির্বাচিত ভিপি আমি হই। সেই হাল ধরেই আমরা রাজনীতিতে পদায়ন। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি করার মধ্য দিয়ে এই এলাকার ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিফলনের মধ্য দিয়ে সেখানে রাজনীতিতে পদায়ন করি। এরপরে 2006 সালে সৈয়দপুরের রাজনীতিতে আগমন করি। সৈয়দপুরের জনতার রাজনীতি বাংলাদেশ জামাত ইসলামীর সৈয়দপুর পৌরসভার দায়িত্বের মধ্য দিয়ে আসি। 2009 সালে সৈয়দপুর পৌরসভার বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন শুরু করি। এরপরে 2012 সালে সৈয়দপুর পৌরসভার আমির হিসেবে দায়িত্ব পালন করি। 2021 সাল থেকে আজ পর্যন্ত সৈয়দপুর উপজেলার দায়িত্ব পালন করছি উপজেলা জামাতের আমির হিসেবে। এখন নীলফামারী জেলা মজলিস শুরার সদস্য হিসেবে পুরো নীলফামারী জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি ইসলামী রাজনীতির ময়দানে। এরপরে আমরা এখন বর্তমানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের নীলফামারী ৪ আসনে জামাত মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রতীক হিসেবে আমাকে মনোনীত করেছেন। এই জন্য আমিরে জামাতকে আমরা ধন্যবাদ জানাই যে নীলফামারী ৪ আসনে জামাত ইসলামের উনি প্রার্থী ঘোষণা দিয়েছেন আমাদেরকে। এজন্য একটু জানতে চাই আপনার মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর যে ইসলামিক আদর্শ রয়েছে সেই আদর্শের ধারাবাহিকতায় নীলফামারী ৪ আসনে মনোনয়ন আপনি পেয়েছেন, চূড়ান্ত মনোনয়ন আপনাকে মনোনীত করা হয়েছে। কোন গুণাবলীকে তুলে ধরছেন এই মনোনয়নের পিছনে? আপনার কোন গুণাবলী সব থেকে বেশি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এই জায়গায় একটু জানাবেন। এই মনোনয়নের পিছনে সবচেয়ে বড় দেখেছে আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সবসময় মাঠে সোচ্চার ছিলাম। সেই 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 জুলাই বিপ্লবের শেষ দিন পর্যন্ত আমরা ময়দানে ছিলাম। এই জুলাই রাজবন্দী হিসেবে আমি কারাবরণ করি। তার আগে জুলাই আন্দোলনে রাজপথে থেকে আমরা সেই আন্দোলনে সর্বাত্মক গুরুত্বের সাথে আন্দোলন করি। জনগণকে সাথে নিয়ে ফেসিবাদ বিরোধী আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে আমরা একটি বলিষ্ঠ ভূমিকা রাখি। আপনি জানবেন আমাদের রংপুর অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন আমাদের সৈয়দপুর থেকেই দানা বেঁধেছিল। সেই জায়গায় আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি অবদান রাখার কারণেই আমাদেরকে আজকে নীলফামারী ৪ আসনে জামাত ইসলামী দাঁড়িপাল্লা মার্কা আমাদেরকে উপহার দিয়েছে। ঠিক এই মুহূর্তে নির্বাচনী এলাকা নীলফামারী ৪ কোন সমস্যাটাকে সব থেকে চ্যালেঞ্জ মনে করছেন? আমাদের কাছে দুইটা উপজেলার দুইটি প্রধান সমস্যা। সৈয়দপুর উপজেলা একটি ঘনবসতি এলাকা, এই এলাকা শিল্প অঞ্চল এলাকা, কিন্তু শিল্প অঞ্চলের মানুষগুলো তাদের ঋণের অভাবে টাকার অভাবে তাদের শিল্প পণ্য ক্রয় করতে পারে না, কাঁচামাল সংগ্রহ করতে পারে না এবং উৎপাদনের পরে সেই পণ্যগুলো বাজারজাতকরণ এই ক্ষেত্রে তারা ন্যায্য মূল্য পান না। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই শিল্প অঞ্চলের উৎপাদিত শিল্প পণ্যকে অত্যন্ত যুক্তিযুক্ত ন্যায্য মূল্য
প্রদানের ক্ষেত্রে সরকারের সহযোগিতা নেব। এইভাবে শিল্প অঞ্চলকে আমরা সমৃদ্ধ করতে চাই। এখানে রেলওয়ে কারখানার আধুনিকায়নের মধ্য দিয়ে আমরা রেলকে ব্যবহার করে সৈয়দপুরের মানুষের উন্নয়ন করতে চাই। এর পাশাপাশি রেলওয়ে হাসপাতালকে মেডিকেল উন্নত করতে চাই। মেডিকেল কলেজ ও হাসপাতালে আমাদের এখানে 150 মেগাওয়াট যে বিদ্যুৎ কেন্দ্র আমাদের এখানে আছে, এই 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এখন আমরা উৎপাদনে যেতে পারিনি, সেইটাকে আমরা পুরোপুরি সচল করে এই এলাকার উন্নয়নে কাজে লাগাতে চাই। এখানে পিসি পোল নির্মাণ প্লান্ট হয়েছে আমাদের, সেই পিসি পোল নির্মাণ প্লান্টের এই শিল্প অঞ্চলের যে গুণগত মান সেটাকে আমরা উন্নত করে সৈয়দপুরকে উন্নত করতে চাই। এর পাশাপাশি রেলওয়ের যে জমি, এই জমিগুলো যারা এই জমির মালিক হওয়া উচিত, তাদের মাধ্যমে সরকারের মাধ্যমে তাদেরকে বরাদ্দ দিয়ে বন্দোবস্ত দিয়ে আমরা এলাকার জীবনমানের উন্নয়ন ঘটাতে চাই। এর পাশাপাশি আমাদের কিশোরগঞ্জ উপজেলা একটি কৃষি বান্ধব এলাকা। আমাদের এখানে কৃষি পণ্য এগুলোর সংরক্ষণের কোনো ব্যবস্থাপনা নাই। সেই ক্ষেত্রে আমরা বলতে চাই, কৃষি পণ্য সংরক্ষণের জন্য আমরা একটি সরকারিভাবে সংরক্ষণাগার তৈরি করে এবং কৃষি পণ্যের বিশেষ করে আমাদের সবজি এবং আলু সেগুলো উৎপাদনের পর হিমায়িতকরণ করে সেই ব্যবস্থা আমরা তৈরি করতে চাই। এভাবে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য যাতে আমরা কৃষকদেরকে দিতে পারি, এটাই আমাদের আজকে বড় চ্যালেঞ্জ। সৈয়দপুরে শিল্প বান্ধব এলাকা তৈরি করা, কিশোরগঞ্জে কৃষি বান্ধব এলাকা হিসেবে কৃষকদের ন্যায্য মূল্য, কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রি করে তারা যাতে ন্যায্য মূল্য পায়, এজন্য আমাদের এটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে সামনে নিয়েই আমরা নীলফামারী 4 আসনে জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। একটু জানতে চাই, নীলফামারী 4 আসন যেটি সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলার সমন্বয়ে গঠিত, ঠিক যে আসনটি দীর্ঘদিন বা জাতীয় পার্টির যে একটি দৌরত্ব ছিল এবং তাদের যে একটি ভোট ব্যাংক এখানে ছিল, ঠিক এই জায়গায় ঠিক এই মুহূর্তে বাংলাদেশ জামাতি ইসলামী সাধারণ ভোটার শ্রেণীর মানুষদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য দল হিসাবে প্রতিমান হয়েছে বলে আপনি মনে করছেন, একটু জানাবেন। জুলাই বিপ্লবের মূল কথাই ছিল ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের সাথে জড়িত, তারা ছিল দুর্নীতিযুক্ত, তারা ছিল দেশ বিরোধী, দেশের উন্নয়নের টাকা তারা দেশ থেকে পাচার করে দেশকে তারা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। সেই দলগুলোকে আর জনগণ পছন্দ করে না। জনগণ বিশ্বাস করে নিয়েছে যে তারা আমাদের দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। এই পাচারকৃত সম্পদ আমরা ফিরিয়ে এনে দেশের উন্নয়ন করতে চাই। আর এই ফ্যাসিবাদের সাথে জড়িত যে সকল দল, গোষ্ঠী এবং সংঘবদ্ধ গ্রুপ আছে তাদেরকে আর জনগণ বিশ্বাস করে না। জুলাই বিপ্লবের মূল কথাই ছিল যে আমরা দুর্নীতি বৈষম্যের বিরুদ্ধে, সেই বৈষম্যের সাথে যারা জড়িত তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তারই ধারাবাহিকতায় আমরা মনে করি সেই সকল দলের এখন আর অস্তিত্ব জনগণ বিশ্বাস করে না। বাংলাদেশ জামাতি ইসলামী যে দলীয় আদর্শ রয়েছে, সেই বাংলাদেশ জামাতি ইসলামী দলীয় আদর্শের জায়গায় দাঁড়িয়ে ঠিক ব্যক্তি জীবনে আদর্শের যে মেলবন্ধনের জায়গা, সেটি কতটুকু সমন্বিত রেখেছেন বা একই সাথে জানাবেন এই আসনে সাধারণ ভোটার শ্রেণীর মানুষ যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ কোনো মেসেজ আছে কিনা সেটি একটু জানান। এই আসনের আমাদের অধিকাংশ মানুষ শ্রমজীবী। এর শ্রমজীবী মানুষের শ্রম ঘন পরিবেশ তৈরি করাই আমাদের প্রধান। মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে মানুষের এই কর্মসংস্থানমুখী ব্যবস্থাপনা তৈরি করাই আমাদের প্রধান এজেন্ডা। সেই ক্ষেত্রে নীলফামারীর 4 আসন সৈয়দপুর এবং কিশোরগঞ্জে আমরা এই কাজটাকেই প্রধান এজেন্ডা হিসেবে নিতে চাই। আমাদের এই এলাকার অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা সেই কাজটা করতে চাই। এক্ষেত্রে আমাদের উত্তর ইপিজেড আমাদের সৈয়দপুরের পাশাপাশি সেই ইপিজেডের পরিবেশ উন্নয়নের মধ্য দিয়ে শ্রমিকদের কর্মসংস্থানকে আরও বেশি সম্প্রসারিত করতে চাই। আমাদের সৈয়দপুর বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরকে আমরা যদি এই এলাকার কৃষিপণ্য, শিল্পপণ্য সরাসরি এখান থেকে বিমানবন্দরের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে নিয়ে গিয়ে আমরা বিদেশে রপ্তানিমুখী করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, তখন আমাদের এই এলাকার মানুষের কর্মসংস্থানের দ্বার উন্মোচন হবে। সেই ক্ষেত্রে মানুষের কর্মসংস্থান বাড়বে, মানুষের শান্তি সমৃদ্ধি বাড়বে। সেই ক্ষেত্রে আমাদের সকলের কাছে একটাই প্রত্যাশা যে নতুন বাংলাদেশে আমরা জুলাই বিপ্লবের যে চেতনা, বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, 71-এর চেতনাও ছিল আমাদের সাম্য এবং মৈত্রী। সেই সাম্য মৈত্রী সমতাকে কাজে লেগে সৈয়দপুর এবং কিশোরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে আমরা কাজ করছি। আশা করি জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা সেই কাজ জনগণকে সাথে নিয়ে করতে পারবো ইনশাআল্লাহ।
দর্শক, ঠিক তিনি যেমনটি বলছেন, পিছিয়ে থাকা নীলফামারী 4 আসনের মানুষের ভাগ্যের উন্নয়নকে ত্বরান্বিত করতে, বেকার সমস্যা নিরসন, একই সাথে নারী শক্তিকে জাগ্রতকরণের মধ্য দিয়ে আগামী দিনে নীলফামারী 4 আসনটিকে একটি মডেল আসনে রূপান্তরিত করতে মাঠে রয়েছে বাংলাদেশ জামাতি ইসলাম। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এই আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চূড়ান্ত মনোনয়ন পেয়ে ঠিক যে মানুষটি এই মুহূর্তে সাধারণ ভোটার শ্রেণীর মানুষদের দরবারে এসে ভোট প্রত্যাশা ব্যক্ত করছেন, অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, ঠিক তিনি এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন নির্বাচনী মাঠে। ঠিক আমরা কথা বলবো এই ব্যক্তির সাথে। নির্বাচনী মাঠ 2026-এর আয়োজনে আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে জানতে চাই, নির্বাচনী মাঠে আমাদের আয়োজনে আমরা ঠিক আপনাকে আজকের এই অনুষ্ঠানে শুরুতেই জানবো, ইতিহাস ঐতিহ্যের চেতনায় রাজনৈতিক জীবনের যে যাত্রা শুরু করেছিলেন সেটি আদৌ কবে নাগাদ শুরু করেন এবং রাজনৈতিক পরিক্রমা ঠিক শুরুর দিকে কেমন ছিল একটু জানাবেন। জি, ধন্যবাদ। আমি 1965 সালে এসএসসি পাশ করি সৈয়দপুর হাই স্কুল থেকে। এটি সেই সময় সৈয়দপুর একটা উন্নত মানের স্কুল ছিল, এবং কারমাইকেল থেকে এইচএসসি পাশ করি। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1972 এবং 74 সালে MA ডিগ্রি নিয়ে আমি দেশে ফিরে আসি। আমি ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, পরবর্তীতে ন্যাপের সঙ্গে সম্পৃক্ত হই। আপনারা জানেন যে আমি শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলাম। 1975 সালে হাজারিহাট স্কুল অ্যান্ড কলেজে আমি শিক্ষকতা করেছি। পরবর্তীতে আমাদের রানীর বন্দরে ইসামতি কলেজে আমি শিক্ষকতা করেছি, সেখানে সহকারী অধ্যাপক পর্যন্ত আমি হয়েছিলাম। আমি 1980 সাল এবং 81 সাল 1 বছর এই ন্যাপের পক্ষ থেকে রাজনৈতিক শিক্ষা গ্রহণ করার জন্য আমি সোভিয়েত ইউনিয়ন অবস্থান করি। সেখানে আমার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সে আমি একটা ডিপ্লোমা অর্জন করি রাজনীতির উপরে। এরপরে ওখান থেকে ফিরে এসে সৈয়দপুরের মানুষ তারা আশা প্রকাশ করেছে যে সৈয়দপুরে কোনো মহিলা কলেজ ছিল না। আমার নেতৃত্বে আমাকে অধ্যক্ষের দায়িত্ব নিয়ে সেখানে মহিলা কলেজ একটি প্রতিষ্ঠিত করি। সেটা 1981 সালে প্রতিষ্ঠিত হয় এবং সেটি আজকে ডিগ্রি কলেজ। পরবর্তীতে আমি যখন মহিলা কলেজে অধ্যক্ষ ছিলাম, তখনই আমার গ্রামের মানুষ সবাই এসে ধরলো যে ইউনিয়ন পরিষদের উন্নয়ন করতে গেলে আপনার দরকার, এবং তারাই মোটামুটি বলা যায় যে জোর করে আমাকে নিয়ে গিয়ে 1983 সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করে। এই 2005 থেকে 20 বছর ধরে আমি এই রাজনৈতিক জেলা সৈয়দপুর এর সভাপতি হিসাবে কাজ করছি। সুখে দুঃখে আমি দলের সঙ্গে ছিলাম। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন নির্যাতন এগুলো কম আমাকে ভোগ করতে হয়নি। আপনারা জানেন যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, জেল খাটতে হয়েছে। আমাকে অনেক সময় পুলিশের নিপীড়ন নির্যাতন থেকে বাঁচতে গিয়ে পলায়ন করে বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে। আমার যে ছেলে চাকরি করে, বিএনপির পরিবারের ছেলে বলে তার প্রমোশন হেল্ড আপ করে রেখেছে। আমার এক জামাই 13 BCS, তাকে হেল্ড আপ করে রেখেছে, যুগ্ম সচিব হিসাবে দীর্ঘদিন ছিল। পারিবারিকভাবে নানাভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি আপনাকে ঠিক বলতে যাই, ঠিক আমি নীলফামারী 4 আসনের যে আপনার দীর্ঘদিনের রাজনৈতিক পরিক্রমা রয়েছে, রাজনৈতিক পথ চলা রয়েছে, সেই পথ চলার জায়গা থেকে নীলফামারী 4 আসনে আমরা অসংখ্য মনোনয়ন প্রত্যাশীকে পেয়েছিলাম, যারা ঠিক আগামী দিনে এখানকার নেতৃত্ব দেওয়ার জন্য ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। ঠিক তাদেরকে না দিয়ে আপনাকে চূড়ান্ত মনোনয়নে আপনাকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে, আমরা গতকালকে যেটি দেখেছি। ঠিক সেই জায়গায় আমি জানতে চাই যে আসলে আপনার কোন গুণাবলীকে আপনি এর জন্য সব থেকে তুলে ধরতে চান, যে গুণাবলীর কারণে অন্য সকল প্রার্থীদেরকে ব্যতীত ঠিক আপনাকে চূড়ান্ত করা হয়েছে বলে আপনি তুলে ধরবেন, একটু জানাবেন। আমি আগে বলেছি যে আমি গণমানুষের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, যে আমাদের দল ধর্ম মূল্যবোধের দল, যে যার ধর্ম সে পালন করবে, এটাই হলো আমাদের দল, এবং রাষ্ট্রীয়ভাবে সেটা নিশ্চয়তা দিবে। সুতরাং সনাতন ধর্ম এবং খ্রিস্টান বা অন্য বুদ্ধিস্ট যারা, তারা তাদের ধর্ম নির্বিঘ্নে নিশ্চিন্তে পালন করবে, এই নিশ্চয়তা আমার দল দেয়, এবং আমার দল ক্ষমতা দিলে রাষ্ট্রীয়ভাবে তাদের এই নিশ্চয়তা দিব। এই সব কারণে আমার মনে হয় না যে কোনো দল আমাদের সামনে চ্যালেঞ্জিং একটা বিষয় আছে। আমি এটা বিশ্বাস করি না। আমি মনে করি গণমানুষের জোয়ারে সব দলের যে কথা সবগুলো ভেসে যাবে, এবং আগামীতে ধানের শীষ এই সৈয়দপুর কিশোরগঞ্জে বা কিশোরগঞ্জ সৈয়দপুরে ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করবে।
একটি বিষয় আমরা জানতে চাই ঠিক নীলফামারী 4 আসন আমরা জানি যে দুটি উপজেলা নিয়ে গঠিত। সেই সুবাদে এখানকার যে আগামী গতকালকে ঠিক আপনার মনোনয়নের যে চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী হলেন, ঠিক তারপরে আমরা দেখেছি একটি ভিন্ন মতেরও আমরা একটু কথা শুনেছি এখানে। ঠিক দলীয় যে আপনার চেতনাবোধের জায়গা রয়েছে, দলীয় যে আপনাদের আত্মকেন্দ্রিক যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গা থেকে যে ভিন্ন মতের সৃষ্টিতে যারা এখন পর্যন্ত রয়েছে, ঠিক তাদেরকে আপনি ঠিক এই মুহূর্তে কিভাবে মূল্যায়ন করবেন একটু জানাবেন। আপনি জানেন যে আমাদের দলের মধ্যে যদি কেউ ভিন্ন মতে থাকে, আমাদের গত 26শে অক্টোবর ঢাকার বুকে রাজশাহী চট্টগ্রাম এবং আমাদের রংপুর বিভাগের একটি সভা হয়েছে। সেই সভায় আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেছেন। সেইখানে এদের সবার বক্তব্যে আসছে যে দলের মধ্যে বিভেদ না, ঐক্য। যারা ভিন্ন মত পোষণ করত বা ভিন্ন প্রার্থীকে নিয়ে মাঠে নেমেছিল, এটা সত্য, মাঠে নামতে পারে। আমাদের দলে অনেক নেতা আছে যারা মনোনয়ন পাওয়ার যোগ্য অথবা প্রতিনিধিত্ব করার মতো যোগ্য, কারণ এটা একটা বড় দল। এই বড় দলে এরকম লোক আছে। তাদের ভিন্নতা নিয়ে মতপার্থক্য নিয়েও তারা যদি মাঠে থাকে, কিন্তু ধানের শীষের বেলায় তারও কোনো ভিন্নতা নাই। সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে, সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করে, এবং সবাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ধানের শীষ বা আগামী দিনের যে নির্বাচন কূটকৌশল বা কলা কৌশল, সেটাতে বিশ্বাস করে। সেদিন আমি দেখেছি সেখানে আহ্বান জানানো হয়েছিল আমাদের রংপুর এবং চট্টগ্রাম বিভাগ, এদের সঙ্গে বসার সুযোগ হয়েছে, অন্যান্য বিভাগগুলো বসছে। তবে আমাদের মধ্যে যত নেতাকর্মী ছিল, যারা মনোনয়ন প্রত্যাশী তারা ছিল, সবাই হাত তুলে শপথ করেছে যে যাকেই ধানের শীষের মার্কা দেওয়া হোক তার সঙ্গে আমরা সবাই থাকব। এই মার্কা এখন হয়েছে কিশোরগঞ্জ এবং সৈয়দপুরবাসীর মার্কা, এই মার্কা আমার না। সুতরাং কিশোরগঞ্জ এবং সৈয়দপুরবাসী এটাকে উপরে তুলে ধরবে, এই মার্কাকে সমর্থন যোগাবে, এই মার্কায় তারা ভোট দিয়ে জয়লাভ করাবে। এবং সর্বশেষ যদি আমি আপনাকে একটু বলি, ঠিক নীলফামারী 4 আসন, যেটি সৈয়দপুর একটি শিক্ষানগরী এবং শিল্পনগরী আমরা যতটুকু জানি, ঠিক, এবং কিশোরগঞ্জ যেটি কৃষি নির্ভর একটি উপজেলা। সর্বশেষ একটু জানতে চাই, ঠিক এই দুই উপজেলার সমন্বয়ে এই কৃষি নির্ভর যে কিশোরগঞ্জ উপজেলা, কিশোরগঞ্জের যে সাধারণ ভোটার শ্রেণীর মানুষ রয়েছে, তাদের উদ্দেশ্যে সর্বশেষ কিছু মেসেজ আছে কিনা? আমার দুইটাই বলতে চাই। সৈয়দপুর একটা শিল্পনগরী, এখানে রেলওয়ে কারখানার জন্য বিখ্যাত। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় একসময় 15,000 শ্রমিক কাজ করত। আমি সৈয়দপুর কারখানা পরিদর্শন করেছি, সেখানে মেশিনগুলো বিভিন্ন ওয়ার্কশপে মুখ থুবড়ে পড়ে আছে। আমার মনে হয়েছে সেইটা পরিদর্শনকালে মেশিনগুলো যেন বলছে যে আপনি আমাকে কাজে লাগান। তারা নীরব নিথর হয়ে পড়ে আছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি হিসাবে, তিনি সৈয়দপুরে এসেছিলেন এবং তিনি বলছিলেন, আহ্বান জানিয়েছিলেন যে সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপটাকে ডাবল শিফট চালু করার জন্য। আমাদের 31 দফা কর্মসূচি একটা হয়েছিল, সেখানে জনাব তারেক রহমান সাহেব বলছেন যে সৈয়দপুরে এমন দক্ষ মানে কারিগর আছে, তাদের হাতে মেশিনের কোনো পার্টস যদি তুলে দেওয়া যায় তাহলে অবিকল সেটা সৃষ্টি করতে পারে। আপনারা দেখেছেন যে সৈয়দপুরের রাজপথের পাশে রাইস মিল তৈরি হচ্ছে। আমাদের কৃষির সঙ্গে সম্পৃক্ত মেশিনারি সব কিছু সৈয়দপুরে তৈরি করে। তা সৈয়দপুর একটা শিল্পনগরী, যে আমাদের দেশ, এই বাংলাদেশটাই হলো কৃষি প্রধান দেশ। আমাদের সৈয়দপুরের চেয়ে কিশোরগঞ্জ আমাদের বেশি বেশি করে কৃষি পণ্য উৎপন্ন করে। আমি এটার জন্য জোর দিব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কেটেছেন, পানি সঞ্চয় করে ফসলে সেচ করে ফসল উৎপাদন বাড়াবার কথা বলছেন। তার সময় এটা সম্পন্ন হয়েছিল, মানুষ এই বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে পেরেছিল এবং উদ্বৃত্ত খাদ্য সেখানে রপ্তানিও হয়েছিল। আজকে খাদ্য ঘাটতি। আমাদের কিশোরগঞ্জে যে উর্বর জমি আছে, এইটাকে যদি আমরা পানির সেচ ব্যবস্থা, বিশেষ করে তিস্তা ক্যানেল, তিস্তা ব্যারেজ, আমাদের পানির ন্যায্য হিসা আদায় করে আমাদের এই কিশোরগঞ্জে আমরা ওই নালার মাধ্যমে পানিটা যদি সেচ দিতে পারি, তাহলে কিশোরগঞ্জের ভাইরা তারা কৃষি পণ্য যেটা উৎপন্ন করে, বিশেষ করে আলু, তারপরে আদা, ধান, এটা বেশি বেশি করে উৎপন্ন করতে পারবে। আমি করতে চাই যে এই কৃষকদের সহজভাবে ঋণ দিয়ে তাকে যাতে ফসলগুলো উৎপন্ন করতে পারে তার ব্যবস্থা করা, এবং এই ফসলের ন্যায্য মূল্য দেওয়ার জন্য, যেমন আলু সংরক্ষণ করার জন্য হিমাগার, প্রচুর হিমাগারের দরকার, এখানে সেরকম হিমাগার নাই। আমি জানি যে কিশোরগঞ্জের মানুষ এই আগাম আলু চাষ করে, যেটার মূল্য বেশি,
এই আলুটা তারা স্বল্প মূল্যে চট্টগ্রাম, ঢাকা, খুলনায় গিয়ে বিক্রি করে। আমি এটা দেখেছি যে বাড়ি বাড়ি অনেক জায়গায় ট্রাক এসে এই খুলনা, চট্টগ্রাম, ঢাকায় নিয়ে যায়। আমরা যদি এটা সংরক্ষণ করতে পারি, হিমাগার সৃষ্টি করতে পারি, তাহলে ন্যায্য মূল্যে হিমাগারগুলো রেখে ন্যায্য মূল্যে তাদের ফসলটা বিক্রি করতে পারবে। কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে যাওয়া রাস্তাঘাটগুলো ভালো নাই, সেই রাস্তাঘাটগুলো ভালো করতে চাই। কিশোরগঞ্জ শহর আমি দেখেছি যে এই টাউনটা ঘিঞ্জি টাউন হয়ে গেছে, এখানে রাস্তাটা সম্প্রসারণ করা দরকার, আরও রাস্তাঘাট নির্মাণ করা দরকার, কিশোরগঞ্জের একটা বাইপাস রোড তৈরি করা দরকার। এগুলো পরিকল্পনা মাথায় রেখে আমি গণমানুষের চাহিদা, আমি আমাদের নেতা কর্মী যারা আছে তাদেরকে বলছি যে আপনাদের এলাকায় কী কী সমস্যা এগুলো চিহ্নিত করেন, তালিকাভুক্ত করেন, এবং আগামী দিনে আমরা নির্বাচিত হলে আমাদের সরকারের কাছে এই দাবিগুলো তুলে আমরা কিশোরগঞ্জকে উন্নয়ন করব। সবশেষ নীলফামারী 4 আসনের সাধারণ ভোটার শ্রেণীর মানুষদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা? আমি এইটাই বলবো যে যেহেতু আমাদের সৈয়দপুর এবং কিশোরগঞ্জ বা কিশোরগঞ্জ সৈয়দপুরের গণমানুষ তাদের যাচাই বাছাইয়ে প্রাধান্য দিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে মনোনয়ন দিয়েছেন, সেই দিক থেকে আমি বিশ্বাস করি যে এই এলাকার গণমানুষ ধানের শীষের পক্ষে আছে। আমি বিভিন্ন মিটিং মিছিল আমার সনাতন ধর্ম অবলম্বী ভাইদের যে পূজাগুলোতে গিয়েছি, আমি দেখে অবাক হয়ে গেছি, বিশেষ করে যে সন্ন্যাসী যে পূজা মণ্ডপ, আমি ওখানে রাস্তাঘাট খুব খারাপ ছিল, ওখানে গিয়েছি এবং অবাক হয়ে গেছি যে এই সন্ন্যাসী পল্লীর প্রায় 400 পুরুষ এবং নারী সবাই একত্রিত হয়েছে এবং পূজা মণ্ডপে তারা শপথ করেছে যে আমরা সমস্ত ভোট, আমাদের একটি ভোটও বাইরে দিব না, সবগুলো আপনার জন্য ধানের শীষ দিব। এই যে উৎসাহ উদ্দীপনা আমার সনাতন ধর্ম অবলম্বী ভাইদের শারদীয় দুর্গা উৎসবে দেখেছি, শ্যামা পূজায় দেখেছি, আমার মুসলমান ভাইদের যে উৎসব আমি দেখেছি, এই তাদের উন্নয়নের জন্য আমি যে হেঁটেছি, আমি কিশোরগঞ্জের 9টা ইউনিয়নে হেঁটেছি। আপনি ধরে নেন আমার এই কিশোরগঞ্জ ইউনিয়ন, আমার এখানে মাগুরা, আমার চাঁদখানা, আমার নিতাই, আমার এখানে গারাগ্রাম, এইখানে বড়ভিটা, রণচণ্ডী, আমার পুটিমারি, এই 9টি ইউনিয়নে ঘুরেছি। গণমানুষের সঙ্গে আমার যে সংযোগ, যে সম্পৃক্ততা, এতে আমার বিশ্বাস যে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার দল আমাকে সবার ঘরে ঘরে পৌঁছায় দিবে এবং তাদের কাছ থেকে ভোট সংগ্রহ করে ধানের শীষে দিবে। এটা যেমন কিশোরগঞ্জে দিবে, অনুরূপভাবে সৈয়দপুরে দিবে। কারণ সৈয়দপুরে একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম, আমার ইউনিয়নের মানুষ সবাই সংগঠিত হয়েছে, তারা বলছে যে আমরা এখান থেকে আওয়াজ তুলে সমস্ত ইউনিয়নে আমরা যাব, ওরাই যাবে আমার জন্য। তাহলে আমি এই দিক থেকে নিশ্চিত যে সৈয়দপুর কিশোরগঞ্জের বা কিশোরগঞ্জ সৈয়দপুরের গণমানুষ আমার পক্ষে আছে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম নীলফামারী 4 আসনের যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্তভাবে মনোনয়ন পেয়ে ঠিক সাধারণ ভোটার শ্রেণীর মানুষদের দোরগোড়ায় এসে ঠিক এই মুহূর্তে ভোট প্রত্যাশা ব্যক্ত করেছিলেন অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। ঠিক তিনি আমাদের সাথে কথা বলছিলেন। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি, ঠিক যার নেতৃত্বে গোটা কিশোরগঞ্জ উপজেলায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে রাজনৈতিক পথ চলায় ঠিক সেটি অনেকটাই যে উর্বর ভূমিতে পরিণত হয়েছে, ঠিক সেই মানুষটি ঠিক এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে। আমরা একটু জানবো তার মাধ্যমে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রদান করার পরপরই ঠিক এই মুহূর্তে কিশোরগঞ্জ উপজেলার যে রাজনৈতিক পথ চলা, ঠিক পথ চলার জায়গা কতটুকু ঐক্যবদ্ধতার জায়গায় রয়েছে একটু জানবো আমরা তার মাধ্যমে। ঠিক আপনার মাধ্যমে জানতে চাই ঠিক রাজনৈতিক পথ পরিক্রমা ঠিক এই মুহূর্তে কিশোরগঞ্জ উপজেলার বিএনপি ঠিক কতটুকু ঐক্যবদ্ধতার জায়গায় রয়েছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা যদি মনে করি আমরা 95% ঐক্যবদ্ধ, কারণ কিশোরগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত কমিটি এবং সকল অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মহিলা দল সব কিছু কমিটি আছে এবং ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত সব কমিটি, পূর্ণাঙ্গ কমিটি। আমরা আগামী 26 সালের ফেব্রুয়ারি ভোট করার জন্য একবারে 100% রেডি এবং আমরা আরও বেশি আশাবাদী। আমরা একজন নিবেদিত প্রাণ এবং একজন সুশিক্ষিত এবং একজন জনগণের পছন্দনীয় ব্যক্তিকে আমরা এবার ধানের শীষের ক্যান্ডিডেট হিসেবে পেয়েছি। দর্শক, ঠিক তিনি যেমনটি বলছেন ঠিক ঐক্যবদ্ধতার জায়গায় দাঁড়িয়ে ঠিক দলের সিদ্ধান্তে যাকে মনোনীত করা হয়েছে ঠিক সেই মানুষটির পাশে দাঁড়িয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নীলফামারী 4 আসনের এই প্রার্থীকে তারা বিজয়ী করবে, যার মধ্য দিয়ে উন্নয়ন ত্বরান্বিত হবে কিশোরগঞ্জ এবং সৈয়দপুর অঞ্চলে। যেমনটি বলছেন প্রত্যন্ত এই গ্রাম অঞ্চলে থাকা রাজনীতিবিদ যারা রয়েছেন, দলমত নির্বিশেষে আগামীর ভাগ্য উন্নয়নে এই নীলফামারী 4 আসনের সাধারণ মানুষরা যেমনটি বলছেন
তারা চায় সৎযোগ্য নিরপেক্ষ একজন প্রার্থী, যার মধ্য দিয়ে আগামী দিনে উন্নয়ন ত্বরান্বিত হবে, এমনই প্রত্যাশার কথা বলছেন এই অঞ্চলের সাধারণ ভোটার শ্রেণীর মানুষেরা। এশিয়ান টেলিভিশনের নির্বাচনী মাঠ অনুষ্ঠানে সারাদিন আপনাদের সাথেই ছিলাম আশরাফুল ইসলাম রাজু, এশিয়ান টেলিভিশন।